স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউবের বিভিন্ন চ্যানেল। মূলধারার গণমাধ্যমের বাইরে জায়গা করে নিচ্ছে নতুন মাধ্যমটি। মূলত তরুণরাই এসব চ্যানেলের উদ্যোক্তা। নিজস্ব সৃজনশীলতার ওপর ভিত্তি করে চ্যানেল খুলছেন তারা। বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক ভিডিও আপলোড করে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা করছেন অনেকে। কারো কারো আয়ের সুযোগও তৈরি করছে ইউটিউব চ্যানেল। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইউটিউব চ্যানেল টেক বাংলার উদ্যোক্তা এমডি সজল ও আলিফিয়া গ্যারেজের মুফাসসাল আল আলিফ। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদেরকে। এই যে ইউটিউব চ্যানেলটা কতদিন যাবত বাংলাদেশের ছেলেমেয়েরা ব্যবহার করা শুরু করেছে, মানে উদ্যোক্তা হওয়া শুরু করেছে ইউটিউব চ্যানেল ব্যবহার? মোটামুটি আপনি বলতে পারেন যে এটা 3-4 বছর, অলরেডি 3-4 বছর তারা ইউটিউব মার্কেট প্লেসে নতুনভাবে তারা কাজ করা শুরু করছে। ইউটিউব মার্কেট প্লেস ব্যাপারটা কি? কারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে সাধারণত এখানে একজন স্বাভাবিক মানুষ সে এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে সে তার কেরিয়ার ডেভেলপ করতে পারে চাইলে। সাপোজ মনে করেন যে আমি চাইলে প্রোডাক্টের রিভিউ করতে পারি, বা আমি চাইলে কোনো একটা কোম্পানি সম্পর্কে কিছু বলতে পারি, এরকমই। তো মনে করেন যে আমরা যখন একটা নতুন স্মার্টফোন কিনি, তো সেটা কেনার আগে কিন্তু আমরা সেটা দেখার কোনো সুযোগ পাই না এখনকার যেসব স্মার্টফোন। তো সেগুলো দেখার জন্য কিন্তু আমরা ইউটিউবে গেলে খুব সরাসরি সিম্পলি কেউ না কেউ একজন আপনাকে একটা ভিডিও করে দিয়ে রাখছে। সেখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি জানতে পারি যে একটা এই স্মার্টফোনটা আপনার জন্য কেমন হবে। তো এই হলো মূল বিষয়টা। তো সেই ক্ষেত্রে ধরেন না, আপনি যদি একটা ইউটিউব চ্যানেলের মালিক হন, আপনি যদি যে কোনো কন্টেন্টই দেন, সেইটার থেকে আপনার এটাকে ক্যারিয়ার কিভাবে তৈরি করছেন, কোথা থেকে আয়ের উৎসগুলো? আচ্ছা, এটার ক্যারিয়ার হলো আমাদেরকে দিতেছে গুগল। যেমন আপনি একটা কন্টেন্ট ইউটিউবে আপলোড করলেন, কন্টেন্ট আপলোড করার পরে মানুষ আপনার কন্টেন্টটা দেখলো, তারা সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পেল। তারা দেখার ফলে ইউটিউব বা গুগল অ্যাডসেন্স তারা কি করলো, আপনার ভিডিওর উপরে এক ধরনের অ্যাডভাইসমেন্ট করলো এবং সেটা মানুষকে তারা প্রোভাইড করলো। তার ফলে তারা আপনাকে একটা পার্সেন্টেজ বেনিফিট দিবে। সেই পার্সেন্টেজ বেনিফিটটা টাকার অঙ্কে কিরকম? বাংলাদেশের ছেলেমেয়েরা কতটুকু সেইটাতে অ্যাক্সেস করতে পারছে? নর্মালি প্রথম অবস্থায় এটা খুবই কম থাকে, কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে থাকে। মানে এটা কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নাকি অন্য কোনো উপাদান আছে? বয়স বাড়ার সাথে সাথে তো বাড়ে এবং আপনার কন্টেন্টের উপরে সম্পূর্ণতা ডিপেন্ড করে, এবং আপনার ভিডিও কতটুকু র্যাঙ্কিং ফ্যাক্টর। মনে করেন আপনার ভিডিওতে প্রচুর ভিউজ, আপনার ভিডিওটা অনেক ভালো, বাট যেটার কন্টেন্টটা খুবই ভালো, সেই ভিডিওতে আপনার বেশি ভালো এবং খারাপের ক্ষেত্রে আপনি যদি একটু সংখ্যা দিয়ে আমাদেরকে বোঝান, তাহলে আমাদের জন্য বোঝা অনেক সহজ। ভালো এবং খারাপের মধ্যে মনে করেন যে আপনি একটা ভিডিও, আমরা কোয়ালিটেটিভ ফিচারটায় যাচ্ছি না এই ক্ষেত্রে। না, ঠিক আছে। ভালো এবং খারাপ বলতে আপনি একটা ফানি ভিডিও আপলোড করলেন, যেটা মানুষ দেখলো না, যেটা ভালো হয় না একদমই, আপনার ফানি ভিডিওর কন্টেন্ট একদমই ভালো হয় নাই, বা আপনার ভঙ্গি ভালো হয় নাই, বা অন্য কিছু। এখন অন্যদিকে আমি একটা টেকনোলজি রিলেটেড একটা নতুন গ্যাজেট সম্পর্কে একটা ভিডিও আপলোড করলাম, যেটা কোয়ালিটি অনেক সুন্দর এবং এই গ্যাজেটটা সম্পর্কে মানুষের জানার প্রয়োজন আছে। তো মানুষ একের পর এক আমার ভিডিওটা দেখতে থাকলো। মানুষ যত এই ভিডিওটা দেখবে তত কিন্তু এটা ভাইরাল হবে। আর অনেকেই আছে যে আমার এই ভিডিওটা অনেক ভালো লাগে, তো আমি ভিডিওটা শেয়ার করে দিলাম অন্য একজনের দেখার জন্য। তো এইভাবে ভিডিওটা ছড়াতে থাকে এবং এটার ভিউজ যত বাড়তে থাকে তত আর্নিং এর পরিমাণটা বাড়তে থাকে। সেটাই। এখন আমাদেরকে একটু সংখ্যায় বলেন যে কত বাড়তে থাকে, বা মিনিমাম এই ভিউজ হলে একজন উদ্যোক্তা আয়ের পথে যেতে পারে? এখন সর্বনিম্ন যেটা সেটা হলো 10,000। যদি আপনার চ্যানেলে ওভারঅল ভিউ 10,000 হয়, তারপর থেকে আপনার ইনকামটা স্টার্ট হয়ে যাবে। তারপরে একটা ভিউজের উপরে ডিপেন্ড করে আপনার আর্নিং থাকবে। মনে করেন 1000 ভিউতে আপনি পেতে পারেন $1 থেকে $2। হ্যাঁ, আচ্ছা। এটা কি সব মিলিয়ে না কোনো একটা কন্টেন্টের উপরে? আপনার সব মিলিয়েও হতে পারে, কোন একটা কন্টেন্টের উপরে। মনে করেন যে আপনার একটা কন্টেন্টের উপরে আপনার 5 লাখ ভিউজ আছে, অন্য একটা কন্টেন্টের উপরে আপনার 50,000 ভিউজ আছে। তো ওই কন্টেন্টের উপরে 50,000 ভিউজ, তো ওটার একটা আলাদা অ্যামাউন্ট থাকবে। যেটা আপনার 5 লাখ ভিউজ, সেটার একটা আলাদা অ্যামাউন্ট থাকবে, এবং সব অ্যামাউন্টগুলোই আপনার জমা হবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। মুফাসসাল, আপনার কাছে আসি। আপনার কন্টেন্টটা সম্পর্কে যদি আমাদের ধারণা দেন। যে থ্যাংক ইউ। বেসিক্যালি হ্যাঁ, আমি ডান্স করি পড়াশোনার পাশাপাশি। সো সেক্ষেত্রে আমার অনেক আগে থেকে একটা ইউটিউব চ্যানেল ছিল, বাট নট প্রফেশনালি। আমি জাস্ট আমার পারফরমেন্সগুলো শেয়ার করতাম, আর্কাইভ হিসেবে রাখতাম। সো একটা সময় মনে হলো যে যেহেতু ইউটিউব মার্কেটিং একটা বিষয় আছে, সো এটা নিয়ে আমি একটু ট্রাই করতে পারি। এটা কি মনে হলো নাকি কোনো কিছু দেখে? অবশ্যই দেখে ইন্সপায়ার্ড হয়েছে আমি। সুযোগ, হ্যাঁ অবশ্যই। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিংবা এরকম কারো খবর জেনেছি যারা আর্ন করছে নিজের পারফরমেন্স
প্লাস ক্রিয়েটিভিটি শো করছে, বিনিময়ে ইউটিউব থেকে একটা কোনোভাবে একটা আর্ন হচ্ছে। সো সেই হিসেবে আমি আমার নতুন ভিডিও করে কিংবা আমার মতো করে ভিডিও কিংবা আমার নাচের যে পারফরমেন্সগুলো দেয়া যায় সো সেগুলো দিই, এবং পাশাপাশি আমি ফান ভিডিও মেক করি। সো এক্ষেত্রে নাচের একটা বিষয় থাকে যে এখানে কপিরাইট ক্লেম বলে একটা কথা আছে, সব নাচের ভিডিও দিলেই আবার ইনকাম করা যাবে না। সেক্ষেত্রে যেগুলো গান আগে থেকে কপিরাইট করা আছে, সো আমরা তো মেনলি ডান্স করি কোনো গানের সাথে, সো ওগুলো দিয়ে ইনকাম হবে না। আর একটা বিষয় থাকে ইউটিউবের মেইন স্লোগানটাই হলো ওন ক্রিয়েটিভিটি, মানে সামথিং, মানে নিজেকে কিছু ক্রিয়েট করতে হবে যেটা অন্য কারো কপিরাইট থেকে নেওয়া যাবে না কিংবা অন্য কারো চুরি করা যাবে না, কিছু ইউজ করা যাবে না। সবসময় যদি আর্ন করতে হয় আমাকে, আমি ইউটিউব থেকে ইউটিউব মার্কেটিং করতে চাই, অবশ্যই আমাকে নিজেকে নিজের ক্রিয়েটিভিটি থেকে নিজের মতো করে কিছু করতে হবে। চুরি করেন তাহলে এটা ধরে কি? অবশ্যই ওটা ইউটিউব থেকে অটোমেটিক, আপনি একটা ভিডিও আপলোড দিলেন, ওটা যদি অন্য কারো কপিরাইট অন্য এক জায়গা থেকে নিয়ে থাকেন, অটোমেটিক ওখান থেকে আপনাকে মেল আসবে যে একটা কপিরাইট ক্লেম উঠেছে। সো এই ভিডিও যদি আপনি ইউটিউব থেকে রিমুভ না করেন, অটো জেনারেট করার সিস্টেম নাকি এটা কেউ সিস্টেমটা হলো ভিত্তিতে মনে করেন আমি একটা মিউজিক ইন্ডাস্ট্রি চালাই, সো আমি মিউজিক ইন্ডাস্ট্রি থেকে যতগুলো গান আমি রিলিজ করি, সো আমি ওগুলো গান আমার ইউটিউব থেকে আমার কপিরাইট নেওয়া থাকবে। সো আমার গানগুলো ইউজ করে কিংবা আমার কোনো কন্টেন্ট কিংবা আমার কোনো কিছু ইউজ করে কেউ যদি চালায় কিংবা ইউজ করে, অটোমেটিক ওটা সিগন্যাল মানে ওদের কাছে আসবে যে কেউ মানে কারো কপিরাইট করা জিনিসটা নেওয়া হচ্ছে আর কি। সো অটোমেটিক ওরা কপিরাইট ক্লেম দিবে, এবং আপনি যদি ভিডিও ইমার্জেন্সি না সরান কিংবা রিমুভ না করেন তো আপনি স্ট্রাইক খেতে পারেন, কিংবা আপনার ভিডিও রিমুভ করে দিবে, আপনার চ্যানেলও ব্যান হয়ে যেতে পারে এরকম। এরকম কখনো পরিচিত কেউ মুখোমুখি হয়েছে এরকম সমস্যার? হ্যাঁ, এটা তো হিউজ পরিমাণে এটা হয়। মানে মেইন থিমটা যেটা হলো যে বাংলাদেশে আছে অনেক ইউটিউবার আছে ভালো কাজ করছে, কিন্তু এর বাইরেও অনেকেই দেখে দেখে শেখার চেষ্টা করছে, বাট কিন্তু ওইভাবে যেটা হচ্ছে যে আমারই পরিচিত কয়েকজন আমার কথা হয়েছে যে ওদের সাথে যে এরকম হয়েছে, স্ট্রাইক খেয়েছে। আজও একজনের সাথে কথা হলো, ওর মোটামুটি চ্যানেলের অবস্থা ভালো ছিল, বাট ও বলতেছে চ্যানেলটা ও পাচ্ছে না। কিন্তু ওর যেটা প্রবলেম ছিল, অনেকগুলা ভিডিও কপিরাইট ক্লেম ছিল। সো এগুলো খুবই হয় যে চ্যানেল ব্যান হচ্ছে কিংবা সাসপেন্ডেড হয়, টার্মিনেটেড হয়। সো যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি কিংবা নিজের জিনিস আপনি ইউজ করেন, অন্য কারোটা না নিয়ে, চ্যানেল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এবার আসি সজল আপনার কাছে, যে কেউ যদি একটা নতুন চ্যানেল করতে চায় সেই প্রক্রিয়াটা কি, কোনো ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হয় কিনা? নর্মালি ইউটিউব চ্যানেল করতে হলে কোনো রকম সেরকম কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে না। নর্মালি আপনার যদি একটা ইমেইল অ্যাকাউন্ট থাকে, যেটাকে আমরা জিমেইল বলে থাকি, বা আপনার ইয়াহু মেইল যদি থাকে, তো আমরা নর্মালি জিমেইল দিয়েই করে থাকি। তো আপনার যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, আপনি খুব সহজে ওটা দিয়ে একটা ইউটিউব অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারবেন। কোনো এখনো পর্যন্ত কোনো পরিসংখ্যান আছে যে বাংলাদেশে কত সংখ্যক ইউটিউব অ্যাকাউন্ট তৈরি হয়েছে? এটার এভাবে তো পরিসংখ্যান করা সম্ভব না, তবে মোটামুটি ধারণা করা যায় 10 থেকে 15,000। 10 থেকে 15,000। এবং এর মধ্যে বাণিজ্যিকভাবে কাজ করছে তার কি কোনো আলাদা পরিসংখ্যান আছে? না, এরকম ভাবে তো আমাদের বের করা সম্ভব না কখনোই, যে কারা বাণিজ্যিকভাবে করতেছে বা কারা পার্সোনালি করতেছে। কিন্তু অনেক সময় হিট দেখেও তো বোঝা যায় যে আসলে কিছুটা অনুমান করা যায়, কিন্তু এভাবে মানে গুনে গুনে বের করা আসলে অনেকটা কঠিন। সেটা জানি না আমি, মানে যেমন ধরেন গুগলের ক্ষেত্রে যেরকম ইউজার্সের প্রত্যেকেরই একটা করে মানে ক্রোম পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই গুগলের কাছে আমাদের সব ইনফরমেশনই আছে। সো সেখানে আপনি যদি সার্চ করেন যে বাংলাদেশে কতজন তারা বাণিজ্যিকভাবে কারা করতেছে, কারা পার্সোনালি করতেছে, কারা প্রফেশনালি করতেছে, তো এখান থেকে আপনি যেহেতু এটার মানে বাণিজ্যিক ব্যবহারকারীদের সঙ্গে কাজ করছেন বা করতে চান, সেক্ষেত্রে এটা বলতে পারবেন যে আপনার মাধ্যমে কতজন বাণিজ্যিক চ্যানেল তৈরি করেছে বা করছে? আমার মাধ্যমে অনেক, যদি আমি বলতে চাই, কারণ আমরা ছোট্ট একটা টিম ক্রিয়েট করছি যেখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা একবারেই নতুন, আর আমাদের একটা চ্যানেল আছে যেখানে আমরা যারা একবারে নতুন তাদেরকে শিখাই যে কিভাবে আপনি ইউটিউব মার্কেট প্লেসে আপনার কেরিয়ার করতে পারেন, এটাই। এবং সেখানে মোটামুটি অনেক পার্সন আছে, প্রায় আপনি বলতে পারেন যে 6 থেকে 7,000। 6 থেকে 7,000 তারা এই ইয়েটা করছে। সেক্ষেত্রে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বেশিরভাগ উদ্যোক্তা কাজ করছে?
এখানে বেশিরভাগ আমাদের যে স্টুডেন্ট রয়েছে যারা আমাদের সাথে কাজ করে তারা বেশিরভাগই করে নিউজ রিলেটেড, যে কোনো একটা নিউজ ভাইরাল হলো সেই নিউজ সম্পর্কে মানুষকে জানানো। নর্মালি আমরা তো টিভিতে নিউজ দেখে থাকি, কিন্তু ইউটিউবে তো নিউজ দেখার কোনো সিস্টেম নাই। কারণ ইউটিউবে এখন হয়তো নিউজ দেখার সিস্টেম হচ্ছে, কিন্তু আগে অপশনটা ছিল না। তো এই অপশনটা তারা নিউজ দেখার ক্ষেত্রে কেউ কি নতুন করে শুধু তার নিজের চ্যানেলের জন্য আলাদা নিউজ তৈরি করছে? হ্যাঁ, না না না, সে কি করছে যে অন্য একটা নিউজ থেকে সে কিছু ইনফরমেশন নিচ্ছে এবং নিয়ে সুন্দর করে একটা নিউজ ভিডিও তৈরি করতেছে, করার পরে সে সেটা আপলোড করে দিচ্ছে। আচ্ছা, কিন্তু এটা যদি তার নিজস্ব মানে নিজস্ব কন্টেন্ট না হয় সেই ক্ষেত্রে কি এটা বেশি দূর যেতে পারবে? না না, হ্যাঁ অবশ্যই নিজস্ব কন্টেন্ট হতে হবে, কিন্তু এখানে কিছু বিশেষত্ব আছে। যেমন যে গুগলের কাছ থেকে অনেক কিছুই ফ্রিতেই পাওয়া যায়। গুগলের কাছে যদি আমি চাই যে আমি ইউজ করতে পারবো এরকম কিছু আমাকে দাও, সাপোজ একটা পিকচার হোক বা একটা কন্টেন্ট হোক, তো গুগলের কাছ থেকে রিইউজ করার জন্য অনেক কিছুই নেওয়া যায়। সো সেগুলো আপনি চাইলে রিইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেগুলোর ক্ষেত্রে নিউজের ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট কি রিইউজের পাওয়া যায়? ভিডিও কন্টেন্ট নরমালি কেউই ব্যবহার করে না, কারণ ভিডিও কন্টেন্ট কখনো সেই ক্ষেত্রে যে নিউজগুলি করার আছে সেগুলি মানে নিজেরা তৈরি করার মতো এখনো পর্যন্ত কোনো উদ্যোক্তাকে আমরা না আছে, কয়েকজনই আছে। তারা কি করে, তারা একটা ভাইরাল নিউজ, তারা আমরা যেমন এভাবে এখন বসে কথা বলতেছি, তারা ঠিক সেম সিস্টেমে তারা ক্যামেরার সামনে এসে ওই নিউজটা সম্পর্কে তারা প্রোভাইড করে একটা যে ইনফরমেশন, যে এই নিউজটা এভাবে চলতেছে, এখানে এই সমস্যা হয়েছে, ওখানে ওই সমস্যা হয়েছে, বাংলাদেশে এই হচ্ছে, এরকম। এইটা অবশ্য ফেসবুকের যে লাইভ প্ল্যাটফর্মটা সেটাও অনেককে ব্যবহার করতে দেখি, কোনো একটা ঘটনার থেকে বা কোনো একটা ইভেন্ট থেকে সেটা ফেসবুকেরটা একটু বেশি সহজ, কিন্তু ইউটিউবেরটা একটু কঠিন। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে হুবহু ঘটনা না নিয়ে সমসাময়িক কি বিষয়টা ভাইরাল, কি নিয়ে কাজ হচ্ছে, সো ওই টপিকস কিংবা ওটাকে ইউজ করে কোনো কিছু শিক্ষণীয় কিংবা ফানি কিংবা কোনো কিছু করা যায় কিনা এরকমও করে শর্ট ফিল্ম। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার কন্টেন্টগুলি কিভাবে তৈরি করেন, কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন? ইনস্ট্রুমেন্ট বলতে ক্যামেরা। আমি একটা বিরতির পর ফিরে এসে আপনার উত্তরটা নিব, একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে আসি। আশা বাংলাদেশে নিচে আরো বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। আলিফ, জানতে চাচ্ছিলাম যে কন্টেন্ট কিভাবে ডেভেলপ করেন, বিশেষ করে এই কন্টেন্টগুলি কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়? বেসিক্যালি কন্টেন্টস আপনার কন্টেন্টসের উপর ডিপেন্ড করে। সো আমি যদি ফান ভিডিও বানাই কিংবা কোনো শর্ট ফিল্ম বানাই, এই টাইপের কোনো কিছু করি, সো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নর্মাল ফোন ডিভাইস যেগুলো আমরা ইউজ করি, ক্যামেরার রেজুলেশন মেগাপিক্সেল যদি ভালো থাকে, এটা দিয়ে আপনি করতে পারবেন। সো এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হলো যে আপনার ভিডিওর কোয়ালিটি ডেভেলপ করতে চাইলে আপনার একটু ভালো এডিট করতে হবে, সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে। আর এর বাইরেও যেটা হচ্ছে যে ইদানিং যেটা হচ্ছে যে শর্ট ফিল্ম বানানো হচ্ছে, সো এটাতে আপনার আমি আমার নিজস্ব ক্যামেরা নর্মাল ডিএসএলআর দিয়ে আমি করতে পারবো কিংবা ফোন দিয়ে, কিন্তু আমি যখন একটা ভিডিও বেশি পাবলিসিটি কিংবা ভাইরাল করার জন্য করব, সো আমি দু একজন সেলিব্রিটি নিতে পারি, পরিচিত মুখ। সো সেক্ষেত্রে একটা বাজেটের বিষয় থাকে। সো এটা কোনো ফ্যাক্ট না, যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, আমি এই বিষয়টা নিয়ে বানাবো, সুন্দর করে প্রেজেন্টেশন করব, সো নর্মাল ক্যামেরা দিয়ে করা যাবে। আর এডিটটার সাথে একটু ভালো এডিট থাকলে বিষয়টা সুন্দর হয়। এডিট করার কাজটি কিভাবে করা হয় সাধারণত, আপনি কিভাবে করেন? আমি এডিট আমি নিজেই করি, মানে আমি মোটামুটি আর কি শিখে নিচ্ছি, যেটা না হইলেই নয়। সো এটা, আর এর বাইরে যদি হাই কোনো এডিট লাগে, কোনো স্পেশাল ইফেক্ট, সো কারো প্রফেশনাল কারো হেল্প নেই। প্রফেশনাল হেল্পগুলি কি আমাদের দেশে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়? ইদানিং অনেক ভালো পর্যায়ে আছে, আমাদের অনেক গ্রাফিক্স ডিজাইনার প্লাস ভিএফএক্স না হলেও মানে যেটা হয় অনেক ভালো পর্যায়ে আছে। আর ইদানিং যেটা হচ্ছে যে অনেকেই এই দিকে আসছে, ইভেন এই যে ডিজাইন কিংবা এডিট, এটা দিয়েও কিন্তু আপনি ইউটিউবিং কাজ করে, অনেকেই করে। মনে করেন আপনি একটা ভিডিও এডিট করবেন কিংবা কিছু স্পেশাল ইফেক্ট দিবেন কিংবা কোনো ফটোশপে ইলাস্ট্রেটর কাজ করবেন, আর আপনি কাজ করতেছেন, এটাকে ভিডিওতে রেকর্ড করে, মনিটরিং রেকর্ড করে আপনি ইউটিউবে দিয়ে দিলেন টিউটোরিয়াল হিসেবে। সো এটা দিয়ে অনেকে কাজ করছে। আর বর্তমানে এডিটের যে অবস্থা বললেন, এটি অনেক ভালো বাংলাদেশ। কিন্তু যদি এটা বাণিজ্যিকভাবে চিন্তা করতে হয়, তাহলে এটা কি ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়? মানে ইউটিউব বিষয়টা বাণিজ্যিক? হ্যাঁ, যদি এটাকে বাণিজ্যিকভাবে কেউ করতে চায়।
সো বাণিজ্যিক করতে চাইলে তো মেইন থিং আমি বললাম আপনাকে, সেটা হলো যে আপনার কন্টেন্টসটা ডেভেলপ হতে হবে। সো আপনার কন্টেন্টস যত ভালো হবে কিংবা প্রেজেন্টেবল হবে, সো আপনার মার্কেটিং বেশি পাবে। মার্কেটিংটা কিভাবে হয়? শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে না অন্য প্ল্যাটফর্মগুলিতেও মার্কেটিং করা হয়? এটা হলো মার্কেটিংটা মেইনলি যেটা হবে যে মেইন থিমটা তো থাকে আর্নিং, একটা মানে আর্নিং প্লাস পাবলিসিটি। আপনার পাবলিসিটিও হলো, প্রোডাক্টটা সম্পর্কে জানলো। সো এটা বিজনেসের ক্ষেত্রে, এটা যদি আপনি কোনো প্রোডাক্ট রিলেটেড কাজ করতে চান, সেটা আপনার একই সাথে আপনার প্রোডাক্টের পাবলিসিটিও হলো, প্লাস আপনার ভিউয়ার প্লাস সাবস্ক্রাইবারের সাথে আপনার আর্নিংটাও বাড়লো আর কি। সজল, এই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সাধারণত আপনি বলছেন বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু 10,000-এর উপরে যে ইউটিউব চ্যানেল আছে সেটা মোটামুটি নিশ্চিত করে ধারণা করা যায়। এই চ্যানেলগুলি কন্টেন্ট ডেভেলপমেন্ট, কেউ যদি এটাকে শখের বাইরে গিয়েও একটা মনে করেন যে উদ্যোগ হিসেবে নিতে চায়, তাদের কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন, এবং এরকম যারা নিয়েছেন তাদের প্রস্তুতিটা কীরকম দেখছেন? তো নর্মালি তাদের পরিস্থিতি খুবই ভালো, যারা অলরেডি এটা প্রফেশনাল হিসেবে নিচ্ছে। এবং প্রফেশনাল হিসেবে যদি আপনি নিতে চান, বা যে কেউ কোনো মানুষ যদি এটা প্রফেশনাল হিসেবে নিতে চায়, তো তাকে আগে সিলেক্ট করতে হবে যে সে কোন কন্টেন্টের উপরে কাজ করবে, কোন ধরনের ভিডিও মেকিং তার জন্য খুব ইজি হবে। তো তার উপরে বাজেট করতে পারে সে, যে আমি এই ধরনের ভিডিও মেক করব, তো এই ধরনের ভিডিও মেক করতে আমার কী কী ইকুইপমেন্ট লাগবে, সেগুলো সে বাজেট করে দেন সে শুরু করতে পারবে খুব ইজিলি। পারবে। আমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখেন যে যদি কেউ একজন একটা চ্যানেল দাঁড়া করাতে চায়, তার আসলে কি কি ভাবে এটার উদ্যোগটা নেওয়া যেতে পারে, বা অর্থের দিক থেকে, কারিগরি দিক থেকে অন্তত কোন কোন লেভেলে থাকা দরকার? আচ্ছা, মোটামুটি এখন ইউটিউবের ক্ষেত্রে খুব বেশি শিক্ষিত হতে হবে এরকমও না বিষয়টা, যে আপনি খুব বেশি শিক্ষিত না তাহলে যে আপনি ইউটিউব মার্কেটিং করতে পারবেন না, বিষয়টা মোটেও এরকম নয়। আপনি ইউটিউব মার্কেটিং করতে পারবেন আপনি যদি ন্যূনতম শিক্ষিত হন এবং ভালোভাবে কথা বলতে পারেন। তো আপনার টপিকটাকে সিলেক্ট করতে হবে। মনে করেন যে আপনি ফানি ভিডিও তৈরি করবেন, তো ফানি ভিডিও তৈরি করতে হলে কিন্তু আপনার একটা গ্যাংয়ের প্রয়োজন আছে, বা আপনার বন্ধু বান্ধব প্রয়োজন আছে। তো তাদেরকে নিয়ে আপনি বাইরে একটা ফানি ভিডিও মেক করতে পারেন। সেখানে আপনার একটু ক্যামেরা সেট আপ লাগলো, যে ক্যামেরা যখনই আমরা বলছি যে এটা বাণিজ্যিক, তখন তো বন্ধু বান্ধবেরটা হচ্ছে যে ঠিক আছে দোষ আয়, সেটা না হয়ে যদি তাদেরকেও একটা পারিশ্রমিক দিতে হয়, সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেল এটাকে সাপোর্ট করতে পারে কতটুকু, বা কি পরিমাণে, মানে সেক্ষেত্রে লক্ষ্যটা কত থাকতে হবে, যে আমি এটার একটা বাজেট আছে, এই বাজেটটা তুলে আনতে হলে আমাকে মানে অন্তত এতটা হিট থাকতে হবে, সেই ক্ষেত্রে কোনো লক্ষ্যমাত্রা? এটা ন্যূনতম হিট হলো আপনার 10,000। 10,000 যখন আপনি রিচ করবেন, তারপর থেকে আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে, এবং আর্নিংটা ধীরে ধীরে বাড়তেই থাকে এবং কন্টিনিউটা বাড়তেই থাকে। আপনি যদি কন্টিনিউ কাজ করতে থাকেন, তাহলে এখান থেকে খুব ভালো অঙ্কের একটা টাকা আপনি বের করতে পারবেন, এবং সেটা আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি শেয়ার করতে পারবেন। অবশ্যই ভালো অঙ্ক তো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। যারা আসলে ধরেন আমরা যদি মনে করি যে একজন মানুষ তার ক্যারিয়ার হিসেবে এটা নিতে চায়, সেই ক্ষেত্রে 10,000-10,000-এর জায়গায় 20,000 অথবা 30,000, কোন জায়গাটা একটা যদি তার বলা যায় যে নির্দিষ্ট সংখ্যক নিয়মিত দর্শক থাকে, তাহলে একটা চ্যানেল তার মতো করে দাঁড়িয়ে যেতে পারবে। সেটার কি কোনো মানে আপনাদের অ্যাসেসমেন্ট আছে যে এত হাজার যদি থাকে তাহলে একটা চ্যানেলের পক্ষে আসলে? এখন এত হাজার বলতে গেলে কমই বলা হবে। যদি আমরা লাখে যাই তাহলে হিসাবটা ইজিলি হবে। যদি আপনার প্রতিদিন 10,000 ভিউজ থাকে বা 10,000 আপনার থাকে, তাহলে এটার আর্নিং খুবই কম হবে। যদি আপনার 1 লাখ ভিজিটর থাকে, তাহলে কিন্তু এটা থেকে আপনি খুব ভালো অঙ্কের একটা টাকা বের করতে পারবেন। যদি আমরা অ্যামাউন্টের দিকে আসি, তাহলে এখান থেকে মনে করেন যে আপনি 50-60 হাজার টাকা প্রতি মাসে খুব ইজিলি আর্ন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের 1 লাখের উপরে ভিউ থাকতে হবে। হ্যাঁ, 1 লাখের হতে উপরে, এবং এই ভিউটা কনসিস্টেন্টলি থাকতে হবে। হ্যাঁ, যদি এটা আপনি যদি কন্টিনিউ পেতে চান, যে ভিউজটা আমার কন্টিনিউ থাকবে, তাহলে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। মানে ইউটিউবে কি ক্যারিয়ার করতে গেলে আপনাকে এটা মনে করতে হবে অ্যাজ এ জব। আমরা তো জবের কথাই বলছি। আপনি এরকম ইউটিউবে তো 15,000 যে বললেন, তার চেয়ে বেশি প্রত্যেকেরই কিছু না কিছু কন্টেন্ট আপলোড করা আছে। সেটাকে কেউই নিজের চ্যানেল হিসেবে হয়তো বলছে না। আপনার লিংক দিয়ে দিচ্ছে যে আমার জন্মদিনের অনুষ্ঠানটা এখানে গেলে পাবা, সেটার কথা কিন্তু আমরা বলছি না। আমরা বলছি যে সত্যিকার অর্থেই যারা এটাকে একটা প্রফেশন হিসেবে নিতে চায়, এটা একটা, যখন আমরা বলছি যে আমার চ্যানেল, দ্যাট মিনস যে এই চ্যানেলটা আমি আমার
মানে জীবিকার জন্য ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আসলে অবস্থাটা কিরকম? এটা কি কতটুকু ভায়াবল, কতজনের পক্ষে ইতিমধ্যেই নিজেরা নিজেদেরকে ভায়াবল করেছে, এটার কোনো পরিসংখ্যান আছে কিনা? হ্যাঁ, এটার অনেক পরিসংখ্যান আছে। আমাদেরই অনেক মেম্বার আছে, আমার নিজেরও কিছু স্টুডেন্ট আছে যারা এখানে কাজ করে প্রতি মাসে আল্লাহর রহমতে লাখ টাকার উপর ইনকাম করে। তাদের মূল কন্টেন্টগুলি কি? তাদের কিছু কিছু আছে যে রান্না বান্নার ভিডিও আছে কিছু, যেমন মনে করেন যে আপনি কিভাবে লুডুস রান্না করবেন, তো এটার একটা ভিডিও সে সুন্দর করে একটা প্রফেশনাল ভাবে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিল। তো এটা আস্তে আস্তে জাস্ট ভাইরাল হতে থাকলো, তার ভিডিওটার কন্টেন্টটা খুবই ভালো, তো তার ফলে কিন্তু সেখান থেকে একটা আর্নিং পাচ্ছে। তো এইভাবে সে অনেকগুলো ভিডিও আপলোড করলো, অনেকগুলো ভিডিও আপলোড করার ফলে তার প্রতিটা ভিডিওতেই প্রতিদিন অল্প অল্প ভিউজ হচ্ছে। এই অল্প অল্প ভিউজ একটা গড় পত্তায় যখন 2 থেকে 3 লাখ ভিউজ হয়ে যায়, তখন কিন্তু তার খুব ভালো একটা আর্নিং থাকতেছে এখান থেকেই। এক্ষেত্রে নিজস্ব আর্নিং এর কোনো সুযোগ কি ইউটিউবে আছে? অর্থাৎ এইটা তো এখনো পর্যন্ত পুরোটাই নির্ভর করছে গুগলের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটার উপরে, কিন্তু তার বাইরে কোনো একটা চ্যানেল সে যদি একটা নির্দিষ্ট সংখ্যক নিয়মিত দর্শক থাকে, তার নিজের থেকে আলাদা কোনো ইনকাম আছে কিনা এটা বুঝতে চাচ্ছি। আলাদা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হলো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিউজ আছে এবং প্রতিদিন এখান থেকে 5-6 লাখ ভিউজ হয়। তো সেক্ষেত্রে আমি এমসিএন এর জন্য অ্যাপ্লাই করতে পারি, যেটা মাল্টি চ্যানেল নেটওয়ার্ক, অথবা আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য বাইরে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারি, যেমন স্যামসাং বলেন, সিম্ফনি বলেন। আমি তাদেরকে বলতে পারি যে আপনাদের একটা ফোন আমি রিভিউ করে দিব, সুন্দর করে বুঝাই দিব, আপনাদের ফোনটা এত পরিমাণ মানুষ দেখবে, এত এত সবকিছু আমি তাদের বুঝাই দিলাম, তারা আমাকে একটা অ্যামাউন্ট পে করলো। এই ক্ষেত্রে একটা মানে নিয়মিত টেলিভিশন যেভাবে বিজ্ঞাপন নেয় বা অন্যান্য সংস্থাগুলি সেইভাবেই নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ সেটা অবশ্য ভিউয়ারের উপরে না, সেখানে কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য আপনি একটা চুক্তিতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপনটা আপনি সরাসরি পাচ্ছেন না। বিজ্ঞাপনটা সরাসরি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? বিজ্ঞাপনটা সরাসরি সুযোগ অবশ্যই আপনার আছে। আমরা বিস্তারিত জানবো একটা বিরতির পরে যে বিজ্ঞাপন আসলেই দেওয়ার সুযোগ আছে কিনা। আশার বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। সজল যেটা বলছিলেন যে আয়ের বিষয়টা কিভাবে, এটা মানে একটা চ্যানেলকে সাস্টেইন করানোর জন্য কি লক্ষ্যে কাজ করা উচিত? প্রথমে যেটা আমি বললাম যে আপনাকে প্রথমে আপনার কন্টেন্টটা নির্বাচন করতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট এখানে আপলোড করবেন। তো আপনি যাদেরকে শিখান তাদেরকে কি জিনিস শিখান যে এই করলে আপনি ইউটিউবে একটা চ্যানেল করতে? প্রথমে আমি সবাইকে এটা বলি যে আপনি ভালো কি পারেন সেটা দিয়ে আপনি চালাতে পারবেন। সাপোজ আপনি ভালো গান গাইতে পারেন, ঠিক আছে, আপনি আপনার গানের ভিডিও তৈরি করেন, ওকে ফাইন। আপনি ভালো গিটার বাজাতে পারেন, ঠিক আছে, হাউ টু লার্ন গিটার, এটা দিয়ে যদি আপনি সার্চ করেন যে আপনি হিউজ পরিমাণ ভিডিও পাবেন এবং সেখানে হাজার হাজার লাখ লাখ ভিউজ আছে। তো আপনি গিটার মানুষকে শিখান অথবা নিজে গিটার একটা গান তুলেন, সেটা আপনি আপলোড করেন। তো আমি নর্মালি এটাই শিখাই যে কিভাবে আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন প্রপার ওয়েতে এবং কিভাবে ওটা আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং বলতে এখানে কিন্তু আমি বুঝাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সাপোজ যেমন আমি একজন একা মানুষ, আমাকে বাংলাদেশে কেউই চেনে না, তো এখন আমাকে কি করতে হবে, আমি একটা ভিডিও আপলোড করে দিলাম, এটা তো মানুষ ফাও দেখবে না, আর ইউটিউব এটা মানুষের কাছে কতটুকু পৌঁছাবে তার উপরে ভরসা করে আমার বসে থাকা উচিত না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইউটিউব থেকে আমার ভিডিওটা নিয়ে আমি ফেসবুক, লিঙ্কডইন, যত সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম বলেন, টুইটার, যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে আমি ছড়িয়ে দিতে পারি এবং সেখান থেকে কিছু মানুষ যেন ভিউজ করে আমার ইউটিউব চ্যানেলে চলে আসে এবং তারা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে তাহলে পরবর্তীতে আর আমার কোনো কষ্ট করা লাগবে না। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব অটোমেটিক তাদের কাছে চলে যাবে এবং তারা আমার ভিডিওটা দেখবে। এই একটাই কারণে ধীরে ধীরে ইনকামটা সবসময় বাড়তেই থাকে, কখনো কমে না যদি আপনি কন্টিনিউ করেন। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই কন্টেন্টও ম্যাটার করে, কন্টেন্ট কতটা মানুষের কাছে আকর্ষণীয় হচ্ছে এটার কোনো বিকল্প নেই। সেটা তো অবশ্যই, যদি আপনার কন্টেন্ট ভালো না লাগে তাহলে মানুষ ওটাতে ডিসলাইক দিবে। ইউটিউবে ডিসলাইক লাইক বাটন তো আছেই, তো মানুষ যদি ওটাতে ডিসলাইক দেয় তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যায়। অবশ্যই। আলিফ, যেই কন্টেন্টের কথা বলছিলেন যে অবশ্যই কন্টেন্ট হতে হবে খুবই সৃজনশীল এবং এটা স্বকীয়তা থাকতে হবে, সেই ক্ষেত্রে এটার মানে এটার ক্লেইমটা কিভাবে করেন যে আপনারটাই অরিজিনাল? এখানে একটা বিষয় থাকে, সো আমি যখন একটা ভিডিও বানাবো কিংবা কারো কোনো কন্টেন্ট থেকে নিব, মনে করেন আমি একটা শর্ট ফিল্ম বানালাম কিংবা একটা ডান্স রিলেটেড কিংবা ফান ভিডিও বানালাম, কিন্তু এখানে আমি একটা অংশে এমন একটা গান নিয়েছি যেটার কপিরাইট অলরেডি গুগল থেকে করা আছে কারণ আমি, সো এটা যখন আমি ইউজ করব, সো এটাতে আমি ওই কপিরাইট ক্লেম
দিবে দিবে ওরা ইউটিউব। ঠিক আছে, কিন্তু আপনার যেই গানটা আছে অথবা নাচটা আছে অথবা অন্য যেই কোনো কন্টেন্ট, সেটার কপিরাইটটা আপনি কিভাবে করবেন গুগলের কাছ থেকে? সেটা গুগলের কাছে আগে যে সেটার কপিরাইট, যে ওটা ওটার প্রোডাক্টটা যে বানিয়েছে কিংবা যারা ওটার মেনটেন করে তারাই গুগলের কাছে রেজিস্ট্রেশন করে ওটা কপিরাইট ক্লেমটা তারা নিয়ে নেয়, যা ইন ফার্দার যারা অন্য কেউ যেন এটা ইউজ না করতে পারে। ইভেন এখানে একটা সিস্টেম আছে, আপনি হলো ওই গানটা ইউজ করেছেন যেটা কপিরাইট করা আছে, কিন্তু এখানে একটা সিস্টেম আছে, আপনি একটা রেভিনিউ একটা সিস্টেম আছে, আপনি তাদের সাথে যাদের নামে এটা কপিরাইট করা আছে তাদের সাথে একটা মিউচুয়ালি গিয়ে যে এটা থেকে একটা রেভিনিউ করলে যে আপনি কপিরাইট ক্লেম খাচ্ছেন না, কিন্তু আর্নিংয়ে একটা পার্সেন্টেজ আপনি পাচ্ছেন 40-60 এরকম একটা সিস্টেম আছে, ফলে রেভিনিউ শেয়ারের একটা সুযোগ আছে। সাধারণত যারা আপনার চ্যানেলের ভিউয়ার্স, তাদের কি ধরনের ডিভাইস তারা ব্যবহার করেন, মোবাইল অথবা ল্যাপটপ? বাংলাদেশে তো ফোনের ইউজারই বেশি। সো এখানে একটা বিষয় হয় যে ইউটিউব ভিডিও, যেমন ফেসবুকে আমি একটা ভিডিও আপলোড দিলাম, স্ক্রল করলে এরকম একটা ভিডিও থাকলে অটো প্লে হয়ে শুরু হয়ে যায়, কিন্তু ইউটিউবের কোনো একটা ভিডিও আপনি যখন পাবে কিন্তু এরকম হবে না। সো আপনাকে ইউটিউবে আলাদা করে ঢুকতে হবে। এটার জন্য সহজে কি হয়, যারা নর্মালি পিসি ইউজ করে ওরা ইজিলি মানে ইউটিউবটা ওরা বেশি দেখে, মানে ফোনে থেকে যেটা হয় যে নর্মালি এখন আমরা ম্যাক্সিমাম ওয়াইফাই এরিয়াতে থাকলে ইজিলি দেখি, কোনো হয় না। কিন্তু ফোনে থেকে যেটা আমার জানার বিষয় সেটা হচ্ছে যে কতটুকু স্মুথলি এটা দেখা যায়, কারণ আমরা অনেক সময় দেখি যে যেই ধরনের ডেটা স্পিড থাকে তাতে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। ইউটিউবে অবশ্যই আপনার 3G থাকলে বেটার, 3G না থাকলে ওইভাবে আপনার স্পন্টেনিয়াসলি দেখতে পাবেন না। সো এই ক্ষেত্রে যেখানে নেটের প্রবলেম কিংবা নেট কানেকশন উইক, সো সেখানে অনেকটা প্রবলেম থাকে আর কি, আপনাকে অনেক টাইম লাগবে এবং কি হয় যে স্কিপ করে। আপনি একটা ভিডিও প্লে করতেছেন, 2-3 সেকেন্ড দেখলেন, আপনার সেক্ষেত্রে আপলোডের কোয়ালিটির উপরে কোনো টেকনিক্যাল ব্যাপার আছে যেটাতে আপনি কম ডেটাতেও একটু স্মুথ দেখতে পারবেন? সেটাও যদি আপনার রেজুলেশনটা কম হয়, আপনার এমবি যদি কম হয় ভিডিও কিংবা কন্টেন্ট, না এখানে সেক্ষেত্রে আবার আপনার স্ট্যান্ডার্ডটা কমে যাবে। এখানে কিন্তু ইউটিউবের একটা নিজস্ব প্রসেস আছে, সেটা আমি একটু বলি। মনে করেন যে আপনি 3G নেটওয়ার্কে নেই, আপনি মোবাইল দিয়ে একটা ভিডিও দেখতে চাচ্ছেন, কিন্তু মোবাইলটা অনেক হাই রেজুলেশন, যেমন আমরা করে থাকি নর্মাল এইচডি, ফুল এইচডি পর্যন্ত করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পাবেন না, এটা আপনার মতামত বা আমাদের মতামত। কিন্তু ইউটিউব এখানে নতুন একটা অপশন রাখছে, সেটা হলো যদি আপনার নেট স্পিড স্লো হয় তাহলে তারা রেজুলেশনটা অটোমেটিক কমাই দিবে এবং ভিডিওটা স্মুথলি প্লে করবে। হ্যাঁ, এখানে কয়েকটা অপশন আছে, আপনার এত 3-4টা অপশন আছে। সো আপনি চাইলে আপনার নেট কানেকশন উইক থাকলে আপনি সিলেক্ট করে দেখতে পারবেন, কিন্তু সেটাতে আপনি অবশ্যই এইচডিটা দেখতে পাবেন না। কিন্তু সেক্ষেত্রে আমি যখন ডেটা কিনে এটা দেখছি, সেটা কিরকম কস্টলি? এটা হলো সাধারণ ব্যবহারকারীরা এটার ব্যাপারে কি বলে, কারণ আমরা তাদের ভয়েস খুব বেশি শুনতে পাই না। আচ্ছা, তো নর্মালি এটা হলো আপনার ভিডিওর লেন্থের উপরে, যে আপনার ভিডিওর লেন্থ কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে। যদি আপনি একটা মুভি দেখেন তাহলে কম করে হলো আপনার 200 থেকে 300 MB চলে যাবে। কিন্তু বেশি এখনো পর্যন্ত কেউ ইউটিউবের জন্য মুভি বানিয়েছে, শর্ট ফিল্ম কিছু বানিয়েছে আমরা দেখেছি, কিন্তু ফুল লেন্থ মুভি এখনো তৈরি হয় নাই। আপনাদের যে কন্টেন্ট গুলি আছে, এখানে একটা বিষয় আছে যে তৈরি হয় নাই বললে যেটা হয় যে এরকম অনেক কিছু মুভি আছে যেটা হয়তো কোন দেশের, আমার জানা মতে 2-1টা এরকম মুভি আছে যা ওইটা হয়তো বা ওদের সেন্সর বোর্ড দেয়নি কিংবা সেন্সর বোর্ডের কাছে যায়নি, নিজেই করে আপলোড দিচ্ছে, এরকম মুভি সেগুলো আছে। আমাদের এখানকার বাস্তবতার কথা বলছি, আমরা এখনো পর্যন্ত দেখিনি। কিছু শর্ট ফিল্ম হয়েছে, কিছু নাটক হয়েছে যেগুলি শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্যই। আমি বলছি যে যদি ডেটার এখনকার যে অবস্থাটা আছে এটা যথেষ্ট এই ধরনের চ্যানেলের জন্য উপযোগী কিনা, নাকি ডেটা যদি আরেকটু 3G সব জায়গায় হয়, এটার দাম যদি আরেকটু বাড়ে বা কমে সেটাতে সুবিধা। নিশ্চয়ই একটা আপনাদের মানে সেক্টরের একটা আছে, আলাদা চাহিদা আছে। অবশ্যই আপনি একদম ঠিকই কথা বলছেন যে নর্মালি যারা আমরা স্মার্টফোন ইউজ করি, তো স্মার্টফোনের জন্য ইউটিউব এখনো অতটা পারফেক্ট না বাংলাদেশের জন্য, কারণ অবশ্যই কি হলে পরে পারফেক্ট হবে সেটা জানতে চাইবো একটা বিরতির পর এসে, যে কি করলে পরে স্মার্টফোন ইউটিউব চ্যানেলগুলির জন্য আরো বেশি উপযোগী হবে। অবশ্যই আশা বাংলাদেশের নিচে আর একটা ভিডিও। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। সজল, যেটি জানতে চাচ্ছিলাম যে স্মার্টফোনের যদি ইউটিউব চ্যানেলগুলি আরো ভালোভাবে ব্যবহার করতে হয়, কি কি জিনিসের
একটু উন্নতি অথবা পরিবর্তন দরকার? এখন স্মার্টফোনে যদি আপনি ইউটিউব চ্যানেলগুলো প্রপারলি ইউজ করতে চান তাহলে আপনাকে বিশেষ করে আপনার ডেটা স্পিডটার উপরে বেশি নজর দিতে হবে। যদি আপনার ডেটা স্পিড কম হয় তাহলে আপনি ইউটিউবটা কখনোই প্রপারলি ইউজ করতে পারবেন না। আর স্মার্টফোন এখনও অতটা উপযুক্ত না ইউটিউবের জন্য, কারণ নর্মালি আমরা বাংলাদেশে কি করি, আমরা একটা ডেটা প্যাক কিনি, যেটা আপনি ইউটিউবে যদি 1-2 ঘন্টা ইউটিউব দেখেন বা ইউটিউব যদি কোনো ভিডিও 1-2 ঘন্টা দেখেন তাহলে আপনার পুরো ডেটা প্যাকটাই শেষ হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে দুইটা দিকে যেতে হতে পারে, যে এক হয় ডেটা প্যাকগুলোর দাম কমাতে হবে, যে ক্ষেত্রে আমরা সবাই যেন বেশি বেশি ডেটা প্যাক কিনতে পারি, আর হলো ডেটা প্যাকের স্পিডটা বাড়াইতে হবে যেন আমরা খুব স্মুথলি আমরা ভিডিওগুলো দেখতে পারি, মানে কম দামে আরো দ্রুতগতির ইন্টারনেট সেবা হ্যাঁ, আপনারা জি চাচ্ছেন। এটাই আমরা চাচ্ছি। তাহলে হয়তো এটা তাহলে আপনি চাইলে স্মুথলি আমরা আমাদের মোবাইল ডিভাইসগুলোতে আমরা ইউটিউব প্লে করতে পারবো। তবে এটা অবশ্যই যেহেতু যেটা বলে যে বিক্রি বাড়লে পরে দাম কমার সম্ভাবনা থাকে, মার্কেটের একটা প্রবণতা, সেক্ষেত্রে যেহেতু ইউটিউবের ব্যবহার বাড়ছে নিশ্চয়ই ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই দামটা কমবে, কারণ দামটা কমবে। তবে যত দ্রুত কমানো যাবে ততই হয়তো এই ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা অনেক সহজ হবে। আলিফ, নতুন করে যখন আপনি কাজ শুরু করলেন তখন এটা কিভাবে করলেন? কোন একটা কোম্পানির মাধ্যমে নাকি নিজেই চ্যানেলটা শুরু করলেন? আমি আপনাকে আগে প্রথমেই বলেছি যে আমার চ্যানেল আগে থেকেই ছিল, বাট শুধু একদম আগে থেকেই? আগে একদম আগে মানে বলতে আপনি জানতেন না 3-4 যে বছর কবে? আগে। হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে এটা কেউ তৈরি করে দিয়েছে না নিজেই তৈরি আমি করেছেন? ইউটিউব চ্যানেল আমি নিজেই করেছি। এবং ইউটিউব চ্যানেল কিন্তু খুব কঠিন বিষয় না, আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে শুধু ওইটা ইউটিউব চ্যানেল আর কি, শুধু নামটা লিখে এই চ্যানেলটা ক্রিয়েট করলেই হয়ে যায়, একটা খুব ইজি প্রসেস। সো আমার এটা আগে থেকেই ছিল 3-4 বছর আগে যখন আমি জিমেইল অ্যাকাউন্ট খুলি। আর এটাকে প্রফেশনালি যখন কিংবা মার্কেটিং হিসাবে কাজ করতে চান তখন এখানে কিছু আলাদা কিছু কাজ করতে হবে আপনাকে, সো সেটা করেছি এরকম আর কি। এখন কি মনে হয় যে এই চ্যানেলটা একটা প্রফেশন হিসেবে নেওয়া সম্ভব আপনার পক্ষে? সেটা হলো যে এটা টাইম লাগে। আপনি যদি নিয়মিত ভালো ভালো কন্টেন্টস আপনি যেটাই করেন, আপনি মেকআপ এখন টিউটোরিয়াল, তো আপনি ছাত্র, ফলে পেশা হিসেবে নেওয়ার জন্য সামনে আপনার কাছে বেশ কিছু সময় আছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার পড়াশোনা প্রায় শেষের দিকে মাস্টার্স করছি। সো আমার চিন্তা আছে যে এই দিকে কাজ করার জন্য, কিন্তু ফুল টাইম এখানে দেওয়ার প্ল্যানটা এখন ওইভাবে নেই। বাট আমি পাশাপাশি ম্যাক্সিমাম যত টাইম দেওয়া যায় আমি এদিকে স্পেন্ড করব। সজল, এই ক্ষেত্রে যারা এটাকেই পেশা হিসেবে নিতে চায় তাদেরকে আপনারা কিভাবে অনুপ্রাণিত করেন? তাদের জন্য মূল বক্তব্য কি? নর্মালি আমাদের একটা চ্যানেল আছে যেটার নাম আমরা দিয়ে রাখছি টেক বাংলা প্রো। আপনি যদি এখানে যান তাহলে একদম জিরো থেকে, আপনি কিছুই জানেন না ইউটিউব সম্পর্কে, ইউটিউবের আপনি জানেন না, তাহলে আপনি এখান থেকে একবারে জিরো থেকে শুরু করতে পারবেন, যে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় তার ফুললি স্টেপ বাই স্টেপ সবকিছু এখানে আমরা ফ্রিতে মানুষকে দিয়ে রাখছি। সো এখান থেকে আপনি শুরু করতে পারবেন। যে কেউ চাইলে এখানে গিয়ে তার মতো করে, যে কেউ চাইলে সে জাস্ট আমাদের চ্যানেলে চলে যেতে পারে এবং সেখানে সে সবকিছু দেখতে পারে। চাইলে সে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবে, আমাদের সোশ্যাল মিডিয়ার সব লিঙ্কগুলো সেখানে দেওয়া আছে। কিন্তু যদি উপার্জন করে তখন উপার্জনের টাকাটা আসবে কোথায়? টাকাটা কিভাবে আসে? এটা হলো নর্মালি প্রতি মাসে আমরা যারা জব করি তাদের একটা প্রতি মাসে স্যালারি সিস্টেম থাকে। ইউটিউবে কিছু বিষয়টা এরকমই, মনে করেন যে আমরা যারা কাজ করি আমাদের স্যালারি দেওয়া হয় আপনার জবের ক্ষেত্রে 1 তারিখে অথবা 5 তারিখে এরকম, কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের স্যালারি দেওয়া হয় প্রতি মাসের 23 থেকে 27 তারিখের মধ্যে। এই সময়টার মধ্যে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ করা থাকে, অটোমেটিক প্রসেসে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসে। আচ্ছা, এবং এটা মানে ওই আপনার যেই হিট আছে সেটার উপরে হিসাব করে এক্স্যাক্টলি আপনি যতটুকু ভিউজ গেইন করছেন, যতটুকু আপনি অ্যামাউন্ট গেইন করছেন সেটার উপরে আপনাকে একটা পেমেন্ট করা হয়ে থাকবে। ইউটিউবের সঙ্গে আপনাদের যোগাযোগটা কিভাবে হয়? এটা কি একমুখী যোগাযোগ না দ্বিমুখী যোগাযোগ? নর্মালি এটা একমুখী যোগাযোগ এখনকার সময়, কারণ হলো ইউটিউবের কাছ থেকে রেসপন্স পাওয়া একটু কঠিনই হয়ে যায়। নর্মালি আমরা তাকে মেইল করলে তারা রেসপন্স করে, কিন্তু এত বেশি পরিমাণে এখন ইউটিউবার্স, সেই ক্ষেত্রে আমরা রেসপন্সটা খুব ধীরেই পাই। মনে করেন যে 10টা মেইল করলে একটা মেইলের রেসপন্স আমরা পেয়ে থাকি। অবশ্যই আমাদের এখানে যখন এই সেক্টর আরো বড় হবে তখন দ্রুতই পাওয়া যাবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার। আপনাকে ধন্যবাদ। জারবেরা ফুল চাষে সাফল্য পেয়েছেন গাজীপুরের দেলোয়ার হোসেন, তাকে দেখে উৎসাহিত হচ্ছেন অন্যরাও। চাষ বাড়াতে স্থানীয়দের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এক যুগ আগে শুরুটা শখের বসে। ভারত থেকে জারবেরার বীজ এনেছিলেন শ্রীপুরের কেওড়া গ্রামের দেলোয়ার। ছোট্ট পরিসরে সাফল্য মেলায় এখন চাষ করছেন 15 বিঘা জমিতে। রাজধানী সহ সারা দেশে যাচ্ছে তার বাগানের ফুল। তার বিশ্বাস, বিদেশ থেকে আর আনতে হবে না জারবেরা।
আমাদের দেশের যে আগে জারবেরা ফুল আমাদের দেশে আসতো, এখন আমাদের দেশে ইচ্ছা করলে আমরা জারবেরা ফুল বাইরেও এক্সপোর্ট করতে পারি, আমাদের সেই ধরনের ক্ষমতা আছে। আমাদের বাজারে প্রতিদিন কমপক্ষে 1 লাখ পিস জারবেরা আসতেছে, 2টা বাজার, শাহবাগে এবং আগারগাঁওয়ে, এবং বড় বড় ফার্মার হয়েছে এখন বাংলাদেশে। তার বাগান থেকে বিক্রি হচ্ছে মাসে 3 থেকে 4 লাখ টাকার ফুল। তার সাফল্যে উৎসাহী স্থানীয় অনেকেই। প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু লোক ফুল বাগানের অর্ডার কিভাবে কাজ করতে হবে এনার কাছ থেকে সহায়তা নিচ্ছে। পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি ওই সময় ফুলের চাহিদা বেশি থাকে, ওই সময় আপ ডাউন হয় ফুলের ব্যবসা। এখানকার মাটি জারবেরা চাষে উপযোগী, তাই চাষ বাড়াতে স্থানীয়দের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের মূলধনের ব্যবস্থা করা হচ্ছে, এবং বিভিন্ন সমাবেশ, বিভিন্ন প্রশিক্ষণ ক্লাস এবং বিভিন্ন এলাকা থেকে মোটিভেশনাল ট্যুরের আয়োজন করা হয়েছে। দেলোয়ার বলছেন, অন্য ফুলের তুলনায় ফুলদানিতে বেশি দিন সতেজ থাকায় জারবেরা চাহিদাও বেশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।